যে কোনো একটা জঙ্গলে আগুন লাগা খুব বিপজ্জনক। জঙ্গলে আগুন লেগে গেলে আমরা সেটাকে দাবানল বলি, কারণ সেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবকিছু তছনছ করে দেয়। ইরান ইউএস যুদ্ধে এমন ভয়টাই সবাই মিডল ইস্টে নিয়ে পাচ্ছিল, কারণ এই যুদ্ধটায় মিডল ইস্টের যারা অন্য পাওয়ার আছে তারাও কিন্তু আস্তে আস্তে জড়িয়ে পড়বে এমন আশঙ্কা করা হচ্ছিল, এবং সেই আশঙ্কাই সত্যি হলো। সৌদি আরবিয়া কিন্তু অফিসিয়ালি এবার এই যুদ্ধটায় এন্ট্রি নিয়েছে, এবং আজকের ভিডিওতে সৌদি আরবিয়া এই যুদ্ধে কেন এন্ট্রি নিল, এর কি ইমপ্লিকেশনস হতে পারে, আমরা সেইটা নিয়ে ছোট করে একটু আলোচনা করব। প্রথমেই বলি যে মুসলিম ওয়ার্ল্ডটাকে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু ইরান আর সৌদি আরবিয়ার মধ্যে একটা রাইভালরি অনেকদিন ধরেই আছে। এই দুজনেই কিন্তু মুসলিম ওয়ার্ল্ডের একটা কন্ট্রোল চায়। ইরান একটা ক্যালিফেট সিস্টেমে চলে, সেটা একটা থিওক্রেটিক্যাল স্টেট। আর সৌদি আরবিয়া এখন একটা মোনার্কি সিস্টেমে চলে, মানে তাদের একটা রাজা আছে। এবং ইরানের কাছে যেমন পার্সিয়ান এম্পায়ারের হেরিটেজ আছে, তেমন কিন্তু সৌদি আরবিয়ার কাছে মক্কা মেদিনা আছে। তাই এই দুটো দেশই কিন্তু ইসলামিক ওয়ার্ল্ডে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করে, এবং দুজনেই চেষ্টা করে যে কে মুসলিম ওয়ার্ল্ডের ডমিনেন্ট লিডার হবে, এই নিয়ে কিন্তু এই দুজনের মধ্যে কম্পিটিশন লেগেই থাকে। তাই জন্য এদের অ্যালাইজরাও কিন্তু একটু আলাদা। সৌদি আরবিয়া কিন্তু ব্যাকড বাই ইউএস অনেক দিন ধরে। সৌদি আরবিয়া কিন্তু ইউএস এর অ্যালাই, যদিও সেই জিওপলিটিক্সের খেলাটা হয়তো ফিউচারে একটু চেঞ্জ হয়ে যাবে, সেই নিয়ে আমরা পরে একদিন একটা ভিডিও করবো। বা ট্র্যাডিশনাল অ্যালাই কিন্তু সৌদি আরবিয়ার ইউএস, এবং ইউএস এর মিলিটারি বেসও সৌদি আরবিয়ার মধ্যে আছে। এছাড়াও সৌদি আরবিয়া কিন্তু ওই রিজিয়নের একমাত্র দেশ যারা ইসরায়েলের সাথে এখন কিন্তু নিজেদের সম্বন্ধ আস্তে আস্তে ঠিক করে ফেলছে। উল্টো দিকে ইরানের অ্যালাই তারা হচ্ছে রাশিয়া এবং তারা হচ্ছে চায়না। অতএব পলিটিক্যাল ব্লকেই কিন্তু এই দুটো শক্তির মধ্যে একটা রিফট আছে, এই দুজন কিন্তু দুই ক্যাম্পে বিলং করে। এবারে এই যুদ্ধের প্রেক্ষাপটে যখন প্রথমবার যুদ্ধ হয়েছিল তখন কিন্তু আমরা সৌদি আরবিয়াকে অ্যাক্টিভলি এইখানে জড়িয়ে পড়তে দেখিনি। এবং ইয়ামানের গভর্নমেন্ট যখন সানা এয়ারপোর্টে বম্বিং করে, ইয়ামানের গভর্নমেন্ট কিন্তু সৌদি আরবিয়া ব্যাক, এবং তারা সানা এয়ারপোর্টে বম্বিং করে সেটাকে নষ্ট করে দেয় যাতে ইরানিয়ান প্লেন সেই এয়ারপোর্টে ল্যান্ড না করতে পারে। এর পাল্টাতে ইয়ামানের ভেতরে যে মিলিটেন্ট গ্রুপ আছে যাদের আমরা হিউথিস নামে জানি, এরা কিন্তু ইরান ব্যাক, এবং তারা কিন্তু সৌদি আরবিয়ার আভা এই যে শহরটা, এতে কিন্তু ড্রোন আর মিসাইল দিয়ে হামলা করে। অতএব এই ইরানের প্রক্সির সাথে সৌদি আরবিয়ার কিন্তু একটা ডাইরেক্ট কোয়ালিশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানি যে 14 পয়েন্টের পিস এগ্রিমেন্ট নিয়ে, মাঝখানে যে হাস্যকর পিস এগ্রিমেন্ট নিয়ে আমরা অনেক ভিডিও করেছি, এবং মাঝখানে যে কথাটা হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ইরান পরিষ্কার করে দিয়েছিল যে যতক্ষণ না লেবানন থেকে উইথড্র করবে ইসরায়েল, ততক্ষণ কিন্তু ইরান কোনো পিস এগ্রিমেন্ট সাইন করবে না, ততদিন কিন্তু এই পিস এগ্রিমেন্টটাকে ইরান ফুললি মেনে নেবে না। তার প্রধান কারণ হচ্ছে যে লেবাননের মধ্যে ইসরায়েল কিন্তু হেজবুল্লাহকে টার্গেট করছে, যেটা কিন্তু ইরানের দ্বারা ব্যাকড আর একটা মিলিটেন্ট গ্রুপ। তাই কালকে যখন সৌদি আরবিয়া আর ইয়েমেনের এই যে মিলিটারি গ্রুপ আছে হুথি, তাদের মধ্যে যখন একটা সংঘর্ষ তৈরি হবে এবং সৌদি আরবিয়া যখন হুথিসদের অ্যাটাক করবে, তখনও কিন্তু ইরান ছেড়ে কথা বলবে না। এবং এই রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বড় মুসলিম সুপার পাওয়ার ছিল। পাকিস্তান একটা নিউক্লিয়ার দেশ, বাট সুপার পাওয়ার বলতে আমার লজ্জা করে ওদেরকে, তো পাকিস্তানকে তো আমি সরিয়ে দিলাম। এই যে দুটো মুসলিম ওয়ার্ল্ডের বড় লিডার, তারা কিন্তু এবার ডাইরেক্টলি কনফ্লিক্টে জড়িয়ে পড়ছে। এবং এই কনফ্লিক্টটা আগেই যেটা ইসরায়েল, যেটা আমেরিকা এবং সঙ্গে ইরান, এবং ইরান সঙ্গে থাকার জন্য যার মধ্যে লেবানন, যার মধ্যে ইয়ামান, এরা যেমন জড়িয়ে পড়েছিল, তেমন কিন্তু এখন সৌদি আরবিয়াও জড়িয়ে পড়ছে। এবং যেটা বলে ভিডিওটা শুরু করেছিলাম যে আশঙ্কাটা সত্যি হওয়ার ভয় সবাই পাচ্ছে, সেটা হচ্ছে এটা কিন্তু দাবানল হতে পারে। কারণ মিডল ইস্টের এই প্রত্যেকটা দেশ কিন্তু পলিটিক্যালি খুব আনস্টেবল, এবং একটা এইরকম জঙ্গলে যদি আগুন লাগে তাহলে আগুন কিন্তু ছড়িয়ে পড়তে খুব একটা টাইম লাগবে না। এবং এতগুলো দেশ যদি একটা যুদ্ধে ড্রইন হয়ে যায়, এতগুলো দেশ যদি একটা যুদ্ধে একসাথে জড়িয়ে পড়ে, তাহলে তাদের যারা ন্যাচারাল অ্যালাইজ আছে তারাও জড়িয়ে পড়বে। এবং দিনে দিনে যুদ্ধটা এত বড় হয়ে যাবে যে শেষমেশ যে ওয়ার্ল্ড ওয়ার 3 এর কথা আমরা শুনতে থাকি, এই যুদ্ধটাই হয়তো ট্রিগার করে দেবে ওয়ার্ল্ড ওয়ার 3। যদি এই পুরো জিনিসটাই এখনো একটা আশঙ্কা, কিন্তু এই আশঙ্কা সৌদি এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর কিন্তু একটুখানি ডেঞ্জারাস হয়ে যেতে শুরু করেছে। তাই এই যুদ্ধ পরবর্তীকালে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখা কিন্তু এখন ভীষণ ইন্টারেস্টিং হয়ে দাঁড়ালো।
আপনার কি মতামত সৌদি আরবিয়ার এই যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে আমাকে কমেন্টে লিখে জানান। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা জিও পলিটিক্স নিয়ে প্রত্যেক দিন এই চ্যানেলে একটা ভিডিও বানাই। তাই আপনার যদি জিও পলিটিক্স পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা এমন কারোর সাথে শেয়ার করুন প্লিজ, যিনি জিও পলিটিক্স এনজয় করেন। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।